ভাবতেই চোখ দিয়ে পানি চলে আসলো। তারপর চোখের পানি মুছে পিয়নকে দিয়ে ফাইলগুলো সোহানার রুমে পাঠিয়ে দিল। তারপর কাজ করতে থাকলো। শরীরটা ভালো লাগছে না বলে দুপুরে সোহানার রুমে গেল, গিয়ে বলল, ম্যাডাম আসতে পারি? জি আসুন। ফারহান ভেতরে যাওয়ার পর বলল, কিছু বলবেন? ম্যাডাম, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমাকে কি আজকের জন্য ছুটি দেওয়া যাবে? সকালবেলা এমনিতেই আসছেন লেট করে, এখন আবার ছুটি চাচ্ছেন? অফিস থেকে কি পেয়েছেন? কোনো ছুটি নেই, যান গিয়ে কাজ করুন। ফারহান আর কিছু বলল না, চলে আসলো নিজের জায়গাতে। এসে ভাল লাগছে না বলে মাথা নিচু করে বসে আছে। এমন সময় কে যেন বললো, অফিসে আসছেন কি ঘুমানোর জন্য? এমন কথা শুনে মাথাটা উঠিয়ে সামনে তাকিয়ে দেখে সোহানা দাঁড়িয়ে আছে। ফারহান সোহানাকে দেখে মাথাটা নিচু করে দাঁড়িয়ে গেল। আর সোহানা বলল, আপনাকে কি অফিস থেকে বেতন দেওয়া হয় অফিসে এসে ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য? সরি ম্যাডাম, আর হবে না। আর যদি এমন হয় তাহলে আমি আপনাকে চাকরি থেকে বাহির করে দিতে বাধ্য হব। সোহানার কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আর সোহানা তো জানে যে তার শরীর খারাপ, তারপরে এমন করছে কেন? অনেক চেষ্টা করলো কাজে মন দেওয়ার, কিন্তু কাজে মন দিতে পারলো না। দেখতে দেখতে অফিস ছুটি হয়ে গেল। ফারহান চলে আসলো বাড়িতে সে সোজা নিজের রুমে চলে গেল, গিয়ে শুয়ে পড়লো। আর একটু পরেই ঘুমিয়ে গেল। হঠাৎ ঘুম ভেঙে গেল আর শরীরে অনেক জ্বর অনুভব করলো, মাথা অনেক ব্যথা অনুভব করলো। অনেক কষ্টে একটা পাতলা চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো। অনেক শীত লাগছে। এই পাতলা চাদরটা শরীরকে গরম করতে পারছে না, কি করবে কিছুই বুঝতে পারছে না। অনেক জ্বর চলে এসেছে শরীরে, এত জ্বর এসেছে যে উঠে দাঁড়ানোর শক্তিটাও পাচ্ছে না। অনেক কষ্টে সোহানার দিকে মাথাটা ঘুরে দেখলো, সোহানা নীলের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত। ফারহান যে এখানে জ্বরে মরে যাচ্ছে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। আর খেয়াল থাকবেই বা কি করে? আমি ওর কে যে আমার দিকে খেয়াল রাখবে? আমি মরে গেলেই তো সোহানার পথের কাঁটাটা সরে যাবে, মরে গেলেই তো নীলের সাথে গিয়ে বিয়ে করে ফেলতে পারবে। সোহানার দিকে তাকিয়ে এগুলো ভাবতে থাকলো। আর জ্বর বাড়তেই থাকলো। ফারহান জ্বরে কাঁপতে থাকলো আর সহ্য করতে না পেরে অনেক কষ্টে সোহানাকে ডাক দিল। সোহানা ওর কাছে আসলো আর ফারহান বলল, সোহানা, আমার খুব জ্বর এসেছে, তুমি কি আমাকে একটু বাটি দিয়ে একটু পানি দিতে পারবে? সোহানা ওর কথা শুনে ছোট একটা বাটি দিয়ে একটু পানি দিল। তারপর আবার চলে গেল নীলের সাথে কথা বলতে। আর ফারহান তার পকেট থেকে রুমালটা বের করে সেটা ভিজে নিজে নিজে মাথায় দিতে লাগলো। অনেকক্ষণ দেওয়ার পর জ্বর একটু কমলো, কিন্তু শুতে কাঁপুনিটা কমলো না। ফারহান শীতে কাঁপছে আর সোহানা নীলের সাথে কথা বলছে। এটা দেখে অনেক কষ্ট হলো তার। যদি আজ সোহানাই আমাকে স্বামী হিসেবে মানতো, তাহলে হয়তো শীতের মধ্যে এত কষ্ট আমাকে করতে হতো না। যদি সে আমার স্ত্রী হতো, তাহলে এখন আমার সেবা করত, পরপুরুষের সাথে ফোনে কথা বলতো না। আজ গরিব বলে সোহানাই আমাকে স্বামী হিসেবে মানতে পারছে না। যদি বড়লোক হতাম, তাহলে কি সোহানাই আমাকে স্বামী হিসেবে না মেনে পারতো? কখনোই পারতো না। আজকে গরিব বলে সোহানার কাছে আমার কোনো দাম নেই। যদি বড়লোক হতাম, তাহলে সেই আমাকে দাম দিত, আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু আমি তো আর বড়লোক না, তাই সোহানাও আমাকে স্বামী হিসেবে মানতে পারে না, আমার কথাগুলো পালন করে না। আচ্ছা, আমি কি ইচ্ছে করে গরিব হয়ে জন্মেছি? আচ্ছা, গরিব বলে কি আমরা মানুষ না? সোহানার শরীরে যেই রক্ত বইছে, সেই রক্ত তো আমার শরীরেও বইছে। তাহলে সোহানা এত অহংকারী কেন? কেন গরিবদের মানুষ মনে করে না? কেন আমার মতো গরিবের মন নিয়ে খেলা করে? আচ্ছা, মন কি শুধু বড় লোকদেরই আছে? গরিবের কি মন নাই? গরিবদের কি একটু ভালোবাসা যায় না? গরিবের সাথে কি একটু ভালো ব্যবহার করা যায় না? এগুলো ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে শরীর আগের মতো জ্বর নেই, আগের থেকে জ্বর অনেকটা কমেছে। কমলেও একটু জ্বর শরীরে আছে, তাই ভাবলো সোহানার কাছ থেকে আজকের জন্য ছুটি নেবে। যেই ভাবনা সেই কাজ। সোহানা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করছিল। ফারহান সোহানার কাছে গেল আর বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বল। আসলে আজকে আমার শরীরটা খারাপ, তাই আপনার কাছ থেকে আজকের জন্য ছুটি চাচ্ছিলাম। সোহানা কিছু সময় যেন কি ভাবলো, তারপর বলল, আজকে কোনো ছুটি হবে না, আজকে অফিসে অনেক কাজ, তো অফিসে যেতেই হবে। আমি কালকে সব কাজ করে দিবনে, আজকের জন্য আমাকে ছুটি দিন প্লিজ। আমি যা বলি তাই থাকে, কথা কখনো নড়চড় হয় না, বুঝছেন? ফারহান মাথাটা নিচু করে রুমের ভেতরে চলে আসলো। এসে ফ্রেশ হয় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেল নাস্তা করতে। নাস্তা করে চলে আসলো অফিসে এসে যেই নিজের ক্যাবিনে বসবে, তখন মনি হলো তার একজন কলিগের নাম। মনি আসলো তার কাছে, এসে বলল, ফারহান, তোমাকে আজকে এমন দেখাচ্ছে কেন? কই, কেমন দেখাচ্ছে? কেন জানি অসুস্থ অসুস্থ লাগছে। আরে তেমন কিছু না। তারপর মনির সাথে ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেকক্ষণ হেসে কথা বলল। তারপর মনি তার ক্যাবিনে চলে গেল।
আর ফারহান ওর ক্যাবিনে বসে কাজ করতে থাকলো। কাজ করছে কিন্তু অসুস্থ থাকার কারণে কাজে মন দিতে পারছে। একটু পরে সোহানার রুম থেকে ডাক আসলো। ফারহান তার রুমের সামনে গিয়ে বলল, ম্যাডাম আসবো? আসেন। ম্যাডাম আমাকে ডেকেছেন? এই ফাইলটা দুপুরের আগে কমপ্লিট করে দেন। ভালোভাবে করবেন যেন কোনো ভুল না হয়। যদি কোনো ভুল হয় তাহলে আপনার খবর আছে। কিছু বলবেন? না, আর কিছু বলবো না, আপনি এখন আসতে পারেন। ফারহান চলে আসলো ওর ক্যাবিনে। এসে মনোযোগ দিয়ে কাজটা করতে থাকলো। দুপুর ফাইলটা নিয়ে ম্যাডামের কাছে গেল, গিয়ে বলল, ম্যাডাম আসতে পারি? জি আসুন। তারপর ফারহান সোহানার দিকে ফাইলটা দিয়ে বলল, ম্যাডাম, ফাইলটা সম্পূর্ণ কমপ্লিট। দেখি কেমন কমপ্লিট করেছেন। কিছুক্ষণ দেখার পরে বলল ফাইলটাতে নাকি ভুল আছে। ফারহান তো সোহানার কথা অবাক হয়ে সোহানার দিকে তাকিয়ে রইলো। একটু পরে নিজেকে একটু স্বাভাবিক করে বলল, ম্যাডাম, আপনি জানেন আমার শরীর ভালো না, আর ফাইলটা দেখার সময় মনে হয় একটু ভুল হয়ে গেছে। আমি তো অসুস্থ, আবার ঠিক করতে গিয়ে যদি ভুল করে ফেলি তাই বলি কি আপনি ফাইলটা ঠিক করে ফেলুন। তোর সাহস কত বড়, তুই আমাকে ফাইল ঠিক করতে বলিস? আমি যদি ফাইল ঠিক করি তাহলে তোর মতো ছোট লোককে কেন রেখেছি আমার অফিসে? কেন তোকে মাস শেষে বেতন দিচ্ছি? যা গিয়ে ফাইল ঠিক কর। সোহানার কথা শুনে অনেক রাগ উঠে গেল। মনটা চাইছিল সোহানাকে ঠাটিয়ে দুটো চর মেরে বলতে, তোর অফিসে আর কাজই করবো না, কিন্তু কিছু বলতে পারলো না। যদি কিছু বলে তাহলে চাকরি থেকে বের করে দেবে, আর চাকরি না করলে যে সংসারও চলবে না, চাকরি না করলে যে বাবা মায়ের মুখে 2 মুঠো ভাত তুলে দিতে পারবে না। তাই নিজের রাগটাকে মাটি করে মাথাটা নিচু করে ফাইলটা নিয়ে চলে আসলো নিজের ক্যাবিনে এসে ভালো করে ফাইলটা দেখতে লাগলো। অনেকক্ষণ দেখার পরে ছোট একটা ভুল পেল, যেটা ধরলেও চলে আবার না ধরলেও চলে। এই সামান্য ভুল থাকতেই পারে, তাই বলে এমন করবে? তারপর ভুলটা ঠিক করে আবার সোহানার রুমে গেল, গিয়ে বলল, ম্যাডাম আসবো? জি আসেন। এই যে ম্যাডাম, ফাইলটা এখানে রাখুন আর এই ফাইলগুলো নিয়ে যান। কালকের মধ্যে সব কমপ্লিট করে দিবেন, আর কোনো ভুল যেন না হয়। ম্যাডাম, একদিনের মধ্যে এতগুলো ফাইল আমার পক্ষে কমপ্লিট করা সম্ভব না। এই কয়েকটা ফাইল একদিনে কমপ্লিট করতে পারবেন না? তাহলে কিসের জন্য অফিসে আসেন? আবার আব্বু বলতো আপনি নাকি অফিসের সবচেয়ে কাজে ভালো কর্মচারী। ফারহান কিছু না বলে ফাইলগুলো নিয়ে সোহানার ক্যাবিন থেকে নিজের ক্যাবিনে চলে আসলো আর ফাইলগুলো কমপ্লিট করতে লাগলো। ফাইল দেখতে দেখতে প্রায় রাত 9টা বেজে গেল, আর মাত্র 3টা ফাইল আছে। সে 3টা ফাইল নিয়ে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বের হলো। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে কিন্তু কোনো কিছুই পাচ্ছে না, তাই হাঁটা শুরু করে দিল। একটু হাঁটার পরে শরীরটা অনেক খারাপ লাগছিল, তাই একটা দোকানে গিয়ে বসলো। দোকানে বসার কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে দোকানের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। মেয়েটাকে অনেক চেনা চেনা লাগছিল, কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। ফারহান মেয়েটার দিকে তাকিয়ে সব ভাবছে, আর মেয়েটা তার সামনে এসে ডাকছে, তুই ফারহান না? কিন্তু আপনি কে? আরে আমি মেঘলা, আমাকে তুই চিনতে পারতেছিস না? ও তুই? সরি রে, তোকে চিনতে পারি নাই। ইটস ওকে। তা কেমন আছিস? ভালো না রে, তুই? আমি ভালো আছি। আচ্ছা তুই ভালো নাই কেন? পরে এক সময় বলবো নে। তা এখানে কি করিস, আর দেশে আসছিস কবে? কালকেই দেশে আসছি, আর তোকে দেখতে খুব ইচ্ছে করতেছিল, তাই তোদের বাড়ি চাইতেছিলাম। ও আমাকে তোর মনে আছে দেখছি। তোকে ভুলে যাব? এটা তুই ভাবলি কি করে? হারে মজা করলাম। তা তোর হাতে এগুলো কিসের ফাইল? আর বলিস না, এমন একটা অফিসে চাকরি করি যেখানে আমাকে চাকরের মতো খাটায়। দেখ, এখনো 3টা ফাইল দিয়ে দিছে কমপ্লিট করতে। আবার যদি ফাইলের মধ্যে একটু ভুল হয় তাহলে অনেক অপমান সহ্য করতে হয়। তাহলে চাকরিটা ছেড়ে দিচ্ছিস না কেন? চাকরি ছেড়ে দিলে আমি আমার বাবা মায়ের মুখে 2 মুঠো ভাত তুলে দিতে পারবো না রে, তাই এখনো চাকরিটা করতেছি। কিন্তু এখন অনেক খারাপ লাগে রে। তুই কালকেই এই চাকরি ছেড়ে দিবি? চাকরি ছেড়ে দিলে আমার বাবা ও মাই যে না খেয়ে মরে যাবে রে। কে বলছে না খেয়ে মরে যাবে? আমি তোকে নতুন চাকরি দিব আমার অফিসে, তাও আবার ম্যানেজার পদে। করুণা করছিস, আমার উপর দয়া দেখাচ্ছিস? কি বলছিস এসব ফারহান? শোন, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর বিপদের সময় যদি আমি তোকে সাহায্য না করি তাহলে কে করবে? আর তুই এটাকে করুণা বা দয়া কেন ভাবতেছিস? আমি তোকে আমার অফিসের ম্যানেজার পদটা উপহার হিসেবে দিলাম। চুপ। এখন চল, তোদের বাড়িতে যাব। আঙ্কেল আন্টিকে কতদিন ধরে দেখি না। চল চল তাহলে এই গরিবের বাড়িতে। তারপর রাত প্রায় 9:30টায় মেঘলাকে নিয়ে বাড়িতে ফারহান চলে গেল ওর রুমে এসে দেখলো সোহানা ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত। ফারহান কিছু না বলে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো খাবার খাওয়ার জন্য। এসে দেখে মেঘলাকে আম্মু নিজের হাতে খাওয়াতি, আর মেঘলাও বাচ্চাদের মতো খাচ্ছে। তারপর ফারহান খাওয়া দাওয়া করে চলে আসলো ছাদে এসে একটা কোনায় গিয়ে বসে আছে। তখনই কেউ আসলো বলে মনে হলো, তাকিয়ে দেখলো মেঘলা এসেছে ছাদে। মেঘলা ছাদে এসে পাশে বসলো, মনে হচ্ছে মনটা খারাপ, তাই মেঘলাকে জিজ্ঞেস করলো,
কিরে, তোর মন খারাপ কেন? জানিস ফারহান, আজকে না তোর মাকে দেখে আমার মায়ের কথা অনেক মনে পড়ছে। তাহলে আন্টিকে কল দে। এই কথা বলতেই মেঘলা কেঁদে দিল আর একটু পরে বলল, ফারহান, আমার আম্মু আর বেঁচে নাই রে, গত মাসে আম্মু মারা গেছে। কথাটা বলেই মেঘলা কান্না শুরু করে দিল। আর ফারহান ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেল, মুখের ভাষা হারিয়ে ফেললো। কি বলবে কিছুই বুঝতে পারছে না। আর মেঘলার কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে আন্টি মারা গেছে। মেঘলার মুখ থেকে আন্টির মৃত্যুর খবরটা জানার পর চোখ দিয়ে এমনিতেই পানি আর ভিতরে অনেক কষ্ট। তারপর মেঘলাকে নিয়ে ছাদ থেকে নেমে আসলো, মেঘলাকে ড্রয়িং রুমে দিয়ে চলে আসলো নিজের রুমে এসে দেখে সোহানা ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় সোহানাকে অসুন্দর আর মায়াবী লাগছে। সোহানার দিকে এক নজর তাকিয়ে আছে, তারপর ফাইলগুলো কমপ্লিট করে শুয়ে পড়লো। কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে মনে নেই। পরের দিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। তারপর ফারহান ফ্রেশ হয়ে নাস্তা করে ফাইলগুলো নিয়ে চলে আসলো অফিস। ফারহান আসার একটু পর সোহানা অফিসে আসলো। আসার পরে ফারহান ফাইলগুলো নিয়ে তার রুমে গেল, গিয়ে বলল, ম্যাডাম আসবো? আসেন। এই যে ম্যাডাম, ফাইলগুলো দেন। তারপর সোহানা ফাইলগুলো দেখতে লাগলো। ফারহান চুপ করে বসে রইল। ফারহান মনে মনে বলছে, আজকে যদি সোহানাই কিছু বলে তাহলে চাকরিটা ছেড়ে দিব, আর এত অপমান সহ্য করব না। একটু পরে সোহানা বলল, একটা কাজও কি ঠিক করে করতে পারেন না? কি হয়েছে ম্যাডাম? এই ফাইলটাতে তো ভুল কেন? কাজ করার সময় মন কোথায় থাকে আল্লাহ জানে। কেন আব্বু আপনার মতো একটা ছোট লোকে চাকরি দিয়ে? অনেক বলেছেন ম্যাডাম, আর না দেখি ফাইলটা। সোহানা ফারহানের দিকে ফাইলটা এগিয়ে দিল। ফারহান ফাইলটা দেখে বলল, এই সামান্য ভুলের জন্য আপনি আমাকে এত কিছু বললেন, এত অপমান করলেন। আপনি চান আমি যেন আপনার অফিসে চাকরি না করি, তাই তো? তার জন্যই তো এত অপমান করেন, তাই না? এইটা আমাকে বললেই পারতেন, আমি চাকরিটা ছেড়ে দিতাম। শুধু শুধু কেন আমাকে এত অপমান করলেন? কেন আমার বাবা মাকে এত গালি দিলেন? আমি আপনার অফিসের কর্মচারী, চাকর না। এই কথাগুলো বলে সেখান থেকে চলে আসলো। আর এতক্ষণ সোহানা ফারহানের কথাগুলো এক ধ্যান দিয়ে শুন, কিছুই বলছিল না। সোহানা হয়তো অনেক অবাক হয়েছে ওর মুখে এমন কথাগুলো শুনে। ফারহান সোহানার রুম থেকে বের হয়ে সোজা নিজের টেবিলে এসে একটা রিজাইন লেটার লেখে আবার সোহানার রুমে গেল। ফারহান এবার কোনো অনুমতি না নিয়ে সোজা ওর রুমে ঢুকে গেল। তারপর সোহানার সামনে রিজাইন লেটারটা দিয়ে বলল, ম্যাডাম, আজ থেকে আপনার অফিসের চাকরিটা আমি ছেড়ে দিলাম। এই লেটারে সাইন করে দিয়েন। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল দিতে মেঘলা এসে দরজা খুলে দিল। ফারহান সোজা ওর রুমে চলে গেল, গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলো ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় মেঘলা এসে পাশে দাঁড়ালো আর বলল, কি রে, তোর কি হয়েছে? সোহানার কি আজকেও তোকে অপমান করছে? তোকে না বললাম চাকরিটা ছেড়ে দিতে? চাকরিটা আজকে ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছি। আচ্ছা বল, আমাদের অফিসে জয়েন করছিস? কালকে থেকেই করতে চাই। কালকে না, পরশু থেকে করিস। আর এই 2 দিন তোর কাজ হলো আমাকে নিয়ে ঘোরাঘুরি করা। অনেক দিন পরে দেশে এসেছি, এখনো ঘোরা হয়নি। বিকেলে তোর সাথে ঘুরতে যাব। আচ্ছা, বিকেলে রেডি হয়ে থাকিস। ঠিক আছে। তারপর দুজনে নিচে আসলো, এসে আম্মুকে বলল খাবার দিতে। আম্মু ওদের দুজনকে খাবার দিল। ফারহান আর মেঘলা খেয়ে চলে আসলো রুমে, এসে দুজনই গল্প করতে থাকলো। মেঘলা এক সময় বলল, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। তো তোর বউ দেখতে কেমন? দেখতে মাশাআল্লাহ একটা পরীর মতো, কিন্তু কিন্তু কি? কিছু না। আমার কাছে বল, কিন্তু কি? আরে কিছু না। বুঝছি, আমাকে তুই বন্ধু ভাবিস না। আচ্ছা শোন তাহলে। ফারহান মেঘলাকে সব বলল, যদি মেঘলা কিছু করতে পারে। বল এখন আমি কি করব? এখন একটা কাজ কর, প্রতি রাতে সোহানাকে বলবি, সোহানায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তারপর মেঘলার সাথে অনেকক্ষণ গল্প করে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। আর মেঘলা তার রুমে গেল রেডি হতে। একটু পরে মেঘলা রেডি হয়ে তারপর আম্মুকে বলে ফারহান আর মেঘলা ঘুরতে বের হলো। অনেক ঘোরাঘুরির পরে মেঘলাকে নিয়ে চিরচেনা নদীর পাড়ে চলে আসলো। মেঘলা আর ফারহান একটা গাছের নিচে গিয়ে বসলো। দুজনেই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা। দুজনেই নদীর দিকে তাকিয়ে আছে। একটু পরে নীরবতা ভেঙে মেঘলা বলল, ফারহান, যদি সোহানাই তার বয়ফ্রেন্ডের চলে যায় তখন তুই কি করবি? জানি না কি করব, কিন্তু এইটুকুই জানি সোহানাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সোহানাকে তুই অনেক ভালোবাসিস, তাই না? নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি এই কয়েকদিনে। এই পৃথিবীটা বড়ই অদ্ভুত, তাই না? কেউ ভালোবাসা পায় না, আর কেউ ভালোবাসা পেয়েও চায় না। সোহানাই অনেক ভাগ্যবান যে তোর মতো স্বামী পেয়েছে। স্বামী পেয়েছে ঠিকই, কিন্তু সে তো আমাকে স্বামী হিসেবে মানে না। একদিন ঠিক মানবে, দেখে নিস। তোর ভালোবাসা সে ঠিকই বুঝবে। তাই যেন হয়। তারপর মেঘলাকে নিয়ে বাসায় চলে আসলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। সোহানা বাসায় চলে এসে মেঘলা ওকে বললো আজকে সোহানাকে ভালোবাসি কথাটা রাত্রে বলবে। সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল।
ফারহান সোহানার আগের রুমে চলে এসেছে। একটু পরে সোহানাও আসলো। সোহানা আসার পর মেঘলার কথা মতো সোহানাকে বলল, সোহানা, তোমাকে কি বলার ছিল? বল। সোহানা, এই কয়েকদিনে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সোহানা। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। ঠাস 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 করে সোহানা ফারহানকে 4টা থাপ্পড় মারলো। তারপর বলল, তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসা? তোর মাথায় ভাবলি কি করে তোর মতো ছোটলোকের বাচ্চাকে আমি ভালোবাসি? ফহিন্নি ভিখারি কোথাকার। আরো অনেক কথা শুনিয়ে সোহানা বারান্দায় চলে গেল। আর ফারহান সেখানে বসে পড়লো। আর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো। সোহানার কথায় মনটা ভেঙে চুর মার হয়ে গেল। নিজেকে নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে। সোহানার বলা কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। তারপর অনেকক্ষণ সেখানে বসে কান্না করে চলে আসলো ছাদে। ছাদে এসে দেখে মেঘলা আগে থেকে ছাদে এসে বসে আছে। ফারহান মেঘলার কাছে গেল, গিয়ে মেঘলার পাশে বসলো। মেঘলা ওকে দেখে বলল, কি রে, সোহানাকে আজকে প্রপোজ করেছিলি? হুম। তা সোহানা কি বলল? ফারহান মেঘলাকে সবকিছু বলল আর কান্না করে দিল। তারপর মেঘলা বলল, আরে পাগল, তুই কান্না করতেছিস কেন? আমাদের প্ল্যানের কথা কি ভুলে গেলি? না রে, ভুলে যাইনি, কিন্তু সোহানার বলা কথাগুলোতে অনেক কষ্ট হচ্ছে। কিছু পেতে হলে কিছু কষ্ট করতেই হয়, বুঝছিস? হুম। তারপর মেঘলার সাথে আরো কথা বলে চলে আসলো রুমে। এসে সোফাতে শুয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠতে মেঘলা এসে বলল তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। ফারহান প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে রাজি হতেই হয়েছে। মেঘলার সাথে ঘুরতে ঘুরতে দিনটা কেটে গেল। রাতে কালকের মতো আজকেও প্রপোজ করলো। তারপর আর কি, কালকের মতো থাপ্পড় আর অপমান করলো। ফারহান সবকিছু মুখ বুজে সহ্য করে নিল। তারপর একটু কান্না করে সোফায় ঘুমিয়ে গেল। আর সোহানা নীলের সাথে কথা বলতে লাগলো। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মেঘলাকে নিয়ে তাদের অফিসে গেল। অফিসে যাওয়ার পরে মেঘলার বাবা সাথে দেখা হলো। ওনার সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর তিনি ফারহানকে ওর কাজ বুঝিয়ে দিলেন। ফারহান চলে গেল কাজ করতে। ফারহান কাজ করছে আর মেঘলা পাশে বসে দেখছে। বিকেলে কাজ শেষ করে বাইর হয়ে দেখে মেঘলা ওর জন্য গাড়ি নিয়ে বসে আছে। ফারহান গিয়ে বসে পড়লো গাড়িতে। তারপর গাড়ি চলে আসলো বাসায়। ফারহান রুমে চলে আসলো। এসে দেখে সোহানা আগে অফিস থেকে চলে এসেছে। ফারহান তাকে কিছু না বলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে। সবার সাথে বসে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। একটু পরে সোহানা আসলো। আজকেও তাকে প্রপোজ করলো ফারহান, আর তার বিনিময়ে থাপ্পড় আর অপমান ছাড়া কিছুই পেল না। তারপর সোহানার থাপ্পড় আর অপমান নিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সকালে কালকের মতো উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলো। বিকেলে কাজ শেষ করে বাসায় আসলো। আজকে আর মেঘলার সাথে আসেনি, সে তার নিজের বাসায় চলে গেছে। প্রতি রাতের মতো আজকে সোহানাকে প্রপোজ। আজকেও সোহানা থাপ্পড় আর অপমান করে বারান্দাতে চলে গেল। আর সে একটু কান্না করে সোফায় শুয়ে পড়লো। এভাবে কাটতে থাকলো ফারহান আর সোহানার দিন। সোহানাকে ফারহান প্রতি রাতে করে, আর সোহানা থাপ্পড় আর অপমান। এখন আর আগের মতো কান্না করে না, কারণ এখন সোহানার থাপ্পড় আর অপমান সহ্য করার অভ্যাস হয়ে গেছে। দেখতে দেখতে চলে গেল 4টা মাস। এখনো সোহানা ফারহানের সাথে খারাপ ব্যবহার করে। এখনো প্রতি রাতে সোহানাকে প্রপোজ করে আর সোহানা থাপ্পড় আর নানান কথা শোনায়। আজকে অফিস থেকে আসার সময় মেঘলাকে বলল, মেঘলা, সোহানাকে মনে হয় আমি পাবো না রে। কেন হঠাৎ এই কথা বলতেছিস কেন? দেখ, এই 4টা মাস ধরে আমি তাকে ভালোবাসার কথা বলতেছি, আর সে আমাকে থাপ্পড় আর অপমান করতেছে। এখন কি তোর মনে হয় সোহানাকে আমি পাবো? পাবি। আচ্ছা শোন, আজকে থেকে তুই আর সোহানাকে প্রপোজ করবি না, তার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবি না। আর সোহানাকে দেখিয়ে দেখিয়ে আমার সাথে প্রেম করার অভিনয় করবি, ঠিক আছে? এগুলো করলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর মেঘলার সাথে আরো অনেক কথা বলে বাসায় চলে আসলো। এসে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলো রুমে। রুমে এসে দেখে সোহানা সোফাতে বসে আছে। সে গিয়ে বসলো। খাটে গিয়ে বসুন, আমি এখন এখানে ঘুমাবো। বললো। সোহানা এই কথা শুনে খাটে গিয়ে বসলো, আর ফারহান গিয়ে সোফাতে শুয়ে পড়লো। সোফাতে শোয়ার সাথে সাথে মেঘলার ফোন দিল। ফারহান ফোন ধরে বলল, বাসায় গিয়ে পৌঁছেছো? বাসায় যেতে কোনো সমস্যা হয়নি তো? কিরে, সোহানা কি তোর পাশে? এখন কি কর বাবু? এই তো শুয়ে আছি। তুই? আমি তোমার কথা ভাবতেছি। ওই, এখন তুই কথা বলতে বলতে সাথে চলে যা, ঠিক আছে? আচ্ছা, কালকে আমরা কোথায় দেখা করছি? চুপ। ও, পার্কে। কখন আসবো? তুই বল। ও, অফিস ছুটির পরে। ঠিক আছে, বাই বাবু। তারপর ফোন কেটে দিয়ে ফারহান ঘুমিয়ে যাওয়ার ভান করে শুয়ে পড়লো। আর সোহানা চলে গেল নীলের সাথে কথা বলতে। তারপর ফারহান ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ঘুমাচ্ছিল, হঠাৎ কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে সোহানা নীলের সাথে কথা বলছে আর অনেক কান্না করছে। ফারহান একটু বারান্দার কাছে গেল তাদের কথাগুলো শোনার জন্য। ফারহান বারান্দার কাছে গিয়ে শুনতে পারলো সোহানা বলছে, নীল, বিশ্বাস করো,
আমি এখন ফারহানকে স্বামীর অধিকার দেই নাই। আমার আর ফারহানের মধ্যে কোনো সম্পর্ক নাই। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। নীল প্লিজ তুমি দেশে আসো, আর এই বাড়ি থেকে নিয়ে যাও। আমি আর এখানে থাকতে চাই না।